আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, সময়ের ব্যাপার। 10টা ব্যাংকের মতো, 8-9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমারকে তো আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নেবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই একেবারে। হ্যাঁ, আপ টু 2 লাখ। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো, আর আমার যদি 5 লাখও থাকে আমি 2 লাখ পাবো। এটা হচ্ছে কথা। হ্যাঁ, ইটস এ কাভারেজ। তা আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম, ওটার পরে আমরা এই যে ব্যাংক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম, ব্যাংক লোন গ্যারান্টি, এটা পরে করা হয়েছে, এটা তার আগের ব্যাপার। কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা আরও বেশি, সেটা তো কাম্য নয়। কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব, বাংলাদেশ ব্যাংক দেবে না আগামীতে। আর কাউকে দেওয়া হচ্ছে না, ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না। বললাম তো, এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে। আমরা গ্যারান্টি দিব, ওই গ্যারান্টির এগেনস্টে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলো টাকা দিবে, তখন তার কোনো রিস্ক থাকবে না। 2 লাখ স্যার, আপনি 2 লাখ কেন, মানে কোন যুক্তিতে 2 লাখ করছেন, কেন এটা 5 লাখ নয় স্যার? এটা একটা আপনি ইনফ্লেশন যদি কাউন্ট করেন স্যার, এটা একটা কোশ্চেন স্যার। আরেকটা হচ্ছে যে স্যার এই 10টি যে ব্যাংকের কথা বললেন স্যার, অনেকটা দেউলিয়া হওয়ার মতো দশা, যে 10টা ব্যাংক স্যার, এই 10টা ব্যাংক স্যার আপনি মার্চ তো অনেক লম্বা করতে, আমরা দেখলাম মার্জার করতে গিয়ে কি একটা হজবরল অবস্থা হয়েছে। আলটিমেটলি স্যার আপনি কি করবেন? না, আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরাও তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কী কী আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেন্সিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে। এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটা আমি চাচ্ছি না আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। থাকতে পারে, কিন্তু আমরা এখন যেটা দিচ্ছি এটা ইমিডিয়েট এফেক্টিভ হবে। আইন দরকার হলে আমরা সংশোধন করে নেব যদি প্রয়োজন হয়, মনে করি যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সংশোধন করব। এই টাকা থেকে 95% আমানতকারী তার টাকা দেওয়া হবে, তাহলে ওই বাকি 5% যে আমানতকারী আছে এদের আমানত, মোট আমানতের কত পার্সেন্ট স্যার? এটা আমি অফহ্যান্ড তো বলতে পারবো না, আমরা হিসাব করলে বের হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে এটা ঠিক, বাংলাদেশে বড় আমানতকারীদের সংখ্যা বেশি, পরিমাণও বেশি অনেক, কিন্তু ছোট আমানতকারীদের রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব। যার 200 কোটি টাকা আছে তার অ্যাকাউন্ট যদি ফ্রিজও হয় সে না খেয়ে থাকবে না।
কিন্তু যে ব্যক্তি পেনশনভুক্ত কর্মচারী তার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ মানে ওই টাকা যদি না থাকে তাহলে কিন্তু তার অসুবিধা হবে। স্যার, এই যে পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জন্য যে টাস্ক ফোর্সের কথা বলছেন, এটা আসলে কোন পর্যায়ে আছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোন পর্যায়ের কর্মকর্তারা এটার সাথে আসলে ইনভলভ হতেছে? স্যার আমি যদি একটু অ্যাড করি যে কোন টাস্ক ফোর্সে তিনটা তো করছেন, কোনটার কাজ স্পেসিফিক কি হবে? হ্যাঁ, আমরা তো বলছি 3টা টাস্ক ফোর্স হবে। একটা টাস্ক ফোর্স কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে, সবগুলো ব্যাংকের। এটা এখন 10টা দিয়ে আমরা করছি, সবচেয়ে দুর্বল 10টা দিয়ে, কিন্তু আলটিমেটলি সবগুলো ব্যাংকেরই কিন্তু রিভিউ, স্ট্রেংথেনিং, তাদের অডিট, এগুলো সবই করতে হবে ইন ডিউ কোর্স। এগুলোকে আমরা ধাপে ধাপে করব। প্রথমে 10টা দিয়ে 12টা দিয়ে করলাম, তারপরে আরও 10-15টা অ্যাড করব, করতে করতে ওই 61টাই করব, আমরা সবাইকেই করব। এটা একটা। দ্বিতীয় নম্বর টাস্ক ফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না? বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল অর্গানাইজেশনের প্রয়োজন হবে। আমাদের স্ট্রেংথেনিং করতে হবে স্টাফ কোয়ালিটি, স্টাফ প্রসেস, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের নজরদারিটা অবশ্যই আরও অনেক শক্তিশালী হতে হবে, ফোকাসড হতে হবে। তো এইগুলো কীভাবে করা যায় সেটা নিয়ে সেকেন্ড টাস্ক ফোর্স। আর 3 নম্বরটা তো হচ্ছে অ্যাসেট রিকভারি। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। তাদের উদ্দেশ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও তাদের কাজ করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের সাপোর্ট দেবে বলেছে, ব্রিটিশ গভর্নমেন্ট সাপোর্ট দেবে, ইউএস গভর্নমেন্ট সাপোর্ট দেবে। তো আমরা দেখব তাদের সাপোর্টের আসলে কথা আর কাজে এক কিনা। স্যার, কোন লেভেলের কর্মকর্তারা এই টাস্ক ফোর্সে আসলে এইখানে এটা এখনও আমি বলি মেইন টাস্ক ফোর্সে তো যারা নিটিগিটি ডেইলি ওয়ার্কে ইনভলভ হবে। আমরা 10টা ব্যাংকের জন্য যেমন 10টা সাব টাস্ক ফোর্স করে দেব। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। মানে মিড লেভেল স্টাফ বাংলাদেশ ব্যাংকেরই থাকবে তারা। তাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদের অ্যাটাচ করে দেব, আমাদের বাংলাদেশি এক্সপার্টদের অ্যাটাচ করব, তারা গাইড করবে। এবং বাংলাদেশ ব্যাংকের যারা মিড লেভেল স্টাফ আছে, অফিসিয়ালস আছেন, ওনারা কাজগুলো করবেন। তো মানে আসল মানে ইনভেস্টিগেশন এগুলো করবেন। কিছু অডিট হয়তো আমরা বিদেশি ফার্ম দিয়েও করাবো, যেখানে গুরুতর ভায়োলেশন বা সম্ভাবনাটা, অ্যাসেট রিকভারির সম্ভাবনা ভালো, সেই জায়গাটাতে ফরেন্সিক অডিট যেটাকে বলা হয় সেটা করা হবে। তো এগুলোর জন্য টেকনিক্যাল সাপোর্ট আমরা পাবো। এডিবি অলরেডি বলছে তারা ফরেন্সিক সাপোর্ট অডিট করে দেবে আমাদের। তো এটাতে তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, বাংলাদেশে এই এক্সপার্টিসও নাই। তো কিছু ক্ষেত্রে আমাদের বাইরের এক্সপার্টিস নিতেই হবে। স্যার, আমার 2টা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে গত সরকারের আমলে অনেকগুলো স্যার পলিসি নেওয়া হয়েছিল, রিশিপিং পলিসি, তারপরে হচ্ছে আপনার যে এক্সিট পলিসি, ডিফল্টারদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে। সেই পলিসিগুলোর বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখনো দেখছি যে হাইকোর্ট বা কোর্টের স্টে অর্ডার নিয়ে অনেকগুলো খেলাপি ঋণ এখনো আপনার মামলা মোকদ্দমা আটকে আছে। সেগুলোর বিষয়ে আসলে সরকার কি করতে যাচ্ছে? লাস্ট আরেকটা বিষয় হচ্ছে যে $450 মিলিয়ন ইসলামী ব্যাংকের যে অ্যানোমালিজ হয়েছে, সেটা অ্যাডজাস্ট তো এখনো হয়নি। তাহলে ওই বিষয়টা আসলে আপনারা কিভাবে করতে চাচ্ছেন? সেটা কারেকশন করা হয়েছে যে ইসলামী ব্যাংকের 450 মিলিয়ন। সেদিন বললেন না স্যার যেটা কারেক্টেড করা হয়েছে? ও না, ওটা তো ইস্যু না এখন না। আচ্ছা, আমি যেটা মানে প্রথম প্রশ্নটা কি ছিল ভুলেও গেলাম তো। হ্যাঁ, আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব, এই টাস্ক ফোর্সের মাধ্যমে রিভিউ করা হবে। আমরা দেখব যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যারা প্রভাবশালী তারা হয়তো দেশেই নাই, বা তারা অলরেডি ডিফল্টার হয়ে গেছেন বিভিন্নভাবে। তো ইট বিকামস ইররিলেভেন্ট আফটার দ্যাট। তো যাই হোক, আমরা এগুলোকে কেস বাই কেস আমরা প্রত্যেকটাকে রিভিউ করব, পলিসিটাকে রিভিউ করব, আবার পলিসির ইমপ্লিকেশনটা কী সেটাও আমরা রিভিউ করব। কারণ ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো প্রয়োজনে। তো
এগুলো সবই অন দ্য টেবল, কিন্তু এখনই এই পর্যায়ে কিছু মন্তব্য করব না, কারণ পলিসি তো আমরা চেঞ্জ করিনি, যা আছে সেইভাবেই আছে বর্তমানে। স্টে অর্ডারের ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, এখন পর্যন্ত আমরা আলোচনা শুরু করি নাই। আমরা ল মিনিস্টার সাহেবের সাথে দেখা করব, আমরা তাকে বলবো যে ল মিনিস্টার অ্যাটর্নি জেনারেলের সাথে ওনাদের সাথে বসে আমরা জুডিশিয়াল প্রসেসটাকে কীভাবে স্ট্রেংথেনিং করা যায়, কীভাবে স্পিডি করা যায়, যাতে খুব তাড়াতাড়ি এই ফাইন্যান্সিয়াল বড় বড় কেসগুলোকে আমরা রিজলভ করে একটা ভার্ডিক্ট নিয়ে আসতে পারি বেসড অন এভিডেন্স অ্যান্সার। আমরা কাউকে ভিন্ডিকটিভ কোনো করবো না, কোনো মিথ্যা মামলা এখানে হবে না। যেটার তথ্য সঠিক তথ্য, সেটার ভিত্তিতেই মামলা হবে এবং মামলার ভিত্তিতেই আমরা আশা করবো যে আমরা আমাদের ব্যাঙ্কগুলো, আমরা বলতে এখানে ব্যাঙ্ককেই করতে হবে, আমরা তো করবো না। ব্যাঙ্ক তাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আমরা হচ্ছে ফ্যাসিলিটেটর, আমরা এটি প্রসেসটাকে ঠিক করে দেব যাতে তাড়াতাড়ি এটার রায়টা বের হয় এবং এটা ওই সম্পদ অধিগ্রহণ কার্যক্রমটা শুরু করা যায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, স্যার আপনি বলছেন একটা বিদেশি চ্যানেলে যে রিজার্ভ 300 মিলিয়ন বেড়েছে, এটা কি স্যার মানে আপনার একটা অ্যাচিভমেন্ট বলা যাবে? না, এটা আমি বন্ধ হয়েছে এই কারণে বেড়েছে, নাকি স্যার ইনফ্লো বেড়েছে? এটা আমার কোনো অ্যাচিভমেন্টের কথা বলবো না। এটা বেসিক্যালি আমি বলবো যে হ্যাঁ, আমাদের ক্যাশ ফ্লো কিছুটা ইমপ্রুভ করেছে, রেমিটেন্সের প্রভাব বেড়েছে, আমাদের ব্যাংকগুলো এখন মোটামুটি তাদের ফরেন এক্সচেঞ্জ পজিশন ইমপ্রুভ করেছে, বাংলাদেশ ব্যাংকের বাইরেও কিন্তু ইমপ্রুভ করেছে এটা। আর বাংলাদেশ ব্যাংকে 300 মিলিয়ন এটা আমি প্লাস মাইনাসের মধ্যেই ধরবো, এটাকে আমি সেইভাবে বড় করে দেখছি না। যে জিনিসটাকে বড় করে বলবো সেটা হচ্ছে -1 বিলিয়ন হয় নাই। বাংলাদেশ ব্যাংকের যে আগের যে ট্রেন্ড, প্রতি মাসে 1.1 বিলিয়ন নেগেটিভ হতো, তো সেইটা হয় নাই। সেটা 1.1 বিলিয়ন নেগেটিভ না হয়ে +0.3 বিলিয়ন পজিটিভ হয়েছে। সো দ্যাটস দ্য ওয়ে আই সি ইট। স্যার এসএমইটা স্যার আপনার ডেফিনিশন ঠিক না করলে এসএমই লোনটা এসএমই না হয়ে বড়রা পাচ্ছে, এটা স্যার আপনার যে প্রথমেই বলছিলেন। না, এসএমইর ব্যাপারে আমরা টেকিং এ কমপ্লিট হলিস্টিক একটা অ্যাপ্রোচে যাচ্ছি। আমরা সবগুলো বিষয় বিবেচনা করব, যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, বড়রা যাতে না পায় সেটাও সেফগার্ড থাকবে অবশ্যই। কারণ যে সুবিধা দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিং ফ্যাসিলিটিগুলো তো সস্তায় দেওয়া হচ্ছে, আমরা তো চাইবো না যে এটা মিসডাইরেক্টেড হোক, এটা যারা পাওয়ার যোগ্য না তারা পায়, সেটা আমাদের কাম্য নয়। আমরা সেটাও দেখবো যে এখানে কোনো রকমের মিস টার্গেটিং হচ্ছে কিনা। টার্গেটিংটা হতে হবে সত্যিকারের এসএমইদের জন্যই। ঠিক স্যার, আমি আশরাফ। বলে ফেলেন। হ্যাঁ স্যার, আমি আশরাফ, স্যার আমি নয়টি করতে আছি। স্যার, অন্তর্বর্তী সরকারের এক মাস পার হয়ে গেছে স্যার। তো স্যার, এই এক মাসে যে কাজগুলো হয়েছে, গত 15 বছরে যে ব্যাংকিং খাতে যে অলিগার্ড সৃষ্টি হয়েছিল সেটা আপনারা ভেঙে পেরেছেন, এবং যে বিকল্প ছিল ওই ব্যাংকগুলো নিয়ে, ওই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করে নিয়ে যাচ্ছে, ওই ব্যাংকগুলোর বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড আপনি পুনর্গঠন করে দিয়েছেন স্যার। তো এই ক্ষেত্রে স্যার ব্যাংকিং খাতে যে সাধারণ গ্রাহকদের একটা আস্থার সংকট হয়েছিল, অনেক ব্যাংকের ক্ষেত্রে সেটা ফিরে আসছে স্যার। এই পরিপ্রেক্ষিতে স্যার আপনি আর কোনো ব্যাংকের বোর্ড ভেঙে দিবেন কিনা স্যার, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় স্যার, ব্যাংকগুলোতে স্যার এটা পরিবর্তন, তো এই যে অলিগার্ড সৃষ্টি হয়েছিল এর প্রেক্ষাপট ছিল পরিবর্তন। তো আগে যেখানে ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং খাতে একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারত না, সেটা কিছু কিছু লোক বিশেষ সুবিধা দিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে চেক প্রদান করে তারপরে তারা এই সমস্ত একই পরিবারের 4 জন করলো, এবং এক মেয়াদে 3 বছর 2 মেয়াদে থাকতে পারতো, এখন তারা 9 বছর প্রবেশ করছে। এই যে স্যার অলিগার্ড সৃষ্টির পিছনে যে কারণগুলো স্যার আপনারা ভেঙে দেবেন কিনা? বা এগুলো তো আমরা অলরেডি ভাঙা শুরু করেছি, তাই না? এবং এই কার্যক্রমটা আমরা তো কেবল শুরুতে। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেখানে প্রয়োজন আমরা সেখানে করব, কিন্তু
এটা আমরা করব একটু শেষের দিকে, কারণ বারে বারে তো আইন চেঞ্জ করা যায় না। আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করব, আইডেন্টিফাই করে রেখে দেবো, এখনই যাব না। তারপরে যখন মোটামুটি আমাদের রিফর্ম কাজটা কিছুটা আগিয়ে যাবে, আমরা চিহ্নিত সব শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা ওটাকে মডিফাই করে ফেলবো। এটা আসলে বোর্ড ভাঙা তো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে মানে সুশাসন। যদি কোনো বোর্ড সুশাসনে থাকে, ভালোভাবে কাজ করে, আমরা তাদেরকে টাচও করব না। কিন্তু যদি অনিয়ম হয়, আমরা অবশ্যই তাদেরকে ভাঙবো বা তাদেরকে অন্যরকম শাস্তিমূলক ব্যবস্থা নেব আইনগত মোতাবেক। থ্যাংক ইউ। আমি আনাস কালবেলায় কাজ করছি। এই সালম হচ্ছে চীনা একটি কোম্পানির সাথে পাওয়ার স্টেশন করেছিল, তো সেটা সম্ভবত সে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছে। এই ধরনের তথ্য আপনাদের কাছে আছে কিনা? সম্ভবত সে অলরেডি মানে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? আর হচ্ছে ইসলামী ব্যাংকে স্যার ওই বিষয়টা এই ক্লিয়ার করলেন না তো স্যার? কোনটা? যে 450 ইসলামী ব্যাংকের ওই বিষয়টা আগেই ক্লিয়ার করেছি আমি, যে টাকাটা যেটা করা হয়েছিল সেটা একটু অনিয়মতান্ত্রিক ছিল, কিন্তু কোনো লস সেখানে হয়নি। সেখানে ফুল অ্যামাউন্ট অফ রিভার্সড হয়ে গেছিলো পরে সেই দিনই আমি দেখেছি কাগজটা, সেই দিনই রিভার্সড হয়েছিল এবং ইন্টারেস্টও কাটা হয়েছিল তাদেরকে। এখানে বাংলাদেশ ব্যাংকের 1 পয়সাও লস হয় নাই। যেটা হয়েছিল একটা ভুল হয়েছিল, সেটা হলো টাকা নিয়েছিল, ডলারটা নেওয়া হয়নি। যখন সেটা দেখা গেল যে ডলার আসছে 100, টাকা নিয়েছে 500, তখনই কিন্তু এটাকে রিভার্স করা হয়েছে। ইমিডিয়েটলি সেই দিনই রিভার্স করা হয়েছে। কাজে একটা ভুল আইডেন্টিফাই হওয়ার সাথে সাথে শুদ্ধ করা হয়েছে। এটাকে অত বড় স্টোরি করার মতো কিছু নাই। তারপরেও আমি দেখলাম, খেয়াল করে, যে এখানে কিছু ইন্টারেস্টও তারা আদায় করা হয়েছে তাদের কাছ থেকে। এই জন্য তো এটা কোনো বড় ইস্যু নয়, সেটাকে আমি কোনো এমফেসিস দিব না। আর এসআরএমের অন্য মালিকানার কথা বলা, আমি আপনাদের মাধ্যমে একটু সতর্কবাণী দিতে চাই যে যদি কেউ তাদের সম্পত্তি কেনে, তারা নিজ দায়িত্বে কিনবে। এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। আর একটু থাক, এখন শেষ। এটা আজকে কিন্তু লেনদেন সীমাটা উঠে গেছে স্যার, কিন্তু দুই একটা ব্যাংক যেমন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক, এখানে এখনো স্যার ওই সমস্যা আছে 30,000-এর বেশি। আমি একটু বলে দিই, যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্টের পার্ট হিসেবে প্রথমে এটা করা হয়েছিল। আমি যখন আসি তখন 1 লক্ষ টাকা ছিল, পরের দিন আসার পরে আমি 2 লক্ষ করলাম, তারপর 3, তারপর 4, এই করে 5, এখন শেষ হয়ে গেল। যে সমস্যাটা ছিল, যে প্রথমে সমস্যাটা ছিল সবার এই জন্য যে পরিমাণ অর্থ ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, সেটা প্রায় আমাদের হিসেবে প্রায় 70,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার 30,000-এর মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। কাজে ওই সমস্যাটা এখন আর নাই। সমস্যা যেটা আছে সেটা 10টা ব্যাংকে তো আছেই, সেই 10টা ব্যাংক তো দিতে পারবে না, তারা তো তাদের সক্ষমতা নাই। সেই জন্য তো আমি বলছি ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে তারা দেবে, কিন্তু গ্রাহকদের ধৈর্য ধরতে হবে, এটা অন্য কোনো বিষয় নয়। থ্যাংক ইউ।